সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যারা মনীষী তাদের একজনও কেউ প্রাইভেট স্কুলে পড়াশুনো করেননি। আজকে যদি জিজ্ঞেস করা হয় আমেরিকাকে তোমার কি উৎপাদন করেছো ভাই অস্ত্র ছাড়া, তোমার গাড়ি আছে আর অস্ত্র আছে, আর কি উৎপাদন করেছো আমাকে একটু বোঝাবে? যারা সারা বিশ্বে কাজে লাগে কিচ্ছু নেই, তোমার তেল জমিয়ে রেখে দিয়েছো। সিঙ্গাপুর বা চায়নার মতো দেশগুলো আমাদের সাথে স্বাধীন হলো, ওরা এতটা এগিয়ে গেল, আর আমরা যেতে পারলাম না। আমাদের পলিটিক্যাল সিস্টেম, আমাদের সোশ্যাল সিস্টেমে কোথায় কোথায় সমস্যা হলো, আপনার কি মনে হয়? পশ্চিমবঙ্গের ভালো যা কিছু হয়েছে তা হয়েছে ওই 34 বছরে। আর আফটার বাম ছেড়ে দিন, কথা বলবেন না, আমার না দেরি হয়ে গেছে। তবে অনুষ্ঠান শুরুর আগে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বিরিয়ানিজমকে। বিরিয়ানিজম ইজ এ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড। শ্রীরামপুরে যাদের পাঁচতলা একটি আউটলেট রয়েছে, তারা যারা বিরিয়ানি লাভার, বিশেষ করে বাঙালির তো বিরিয়ানি প্রেমী, তাদের কিন্তু বিরিয়ানিজম ঘুরে যাওয়ার রিকোয়েস্ট রইল। বিরিয়ানিজমের অ্যাড্রেস শ্রীরামপুর সবাই চেনেন, তাও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। শুরুতেই বলবো অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার তো ইন্ট্রোডাকশন লাগে না, কিন্তু আমি যেটা দিয়ে শুরু করবো খুব ইন্টারেস্টিং অদ্ভুত জিনিস। আপনি নাকি অভিনয়ের আগে ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত ছিলেন, একটু এই স্টোরিটা আমাদের একটু শোনাবেন। অ্যাকচুয়ালি আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম। আচ্ছা, আমিও। কোন আপনার কোন? সরিষা। সরিষা, আচ্ছা। আমাদের তো মানে একেবারেই খোলা আকাশ খোলা মাঠ ব্যাপার ছিল। আমাদের একটা সিসিএ বলে ব্যাপার ছিল, কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস। আমাদের 1200 নম্বরে পরীক্ষা হতো, কিন্তু ওই 200 নম্বরে যদি কেউ 75 না পেত তাহলে কিন্তু উইথহেল্ড হয়ে যেত, মানে সে ফার্স্ট বয় হোক আর যাই হোক। যার জন্য হস্টেলে রোববার দিন ফার্স্ট বয় আমাদের পেছন পেছন ঘুরে বেড়াতো যে আমাকে অন্তত একবার টিমে নে, একবার টিমে নে। এবং সেটা এখন এই বয়সে এসে, এই 62-63 বছর বয়সে এসে তাদের সঙ্গে দেখা হচ্ছে, তো ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো শৈলেন বলে একটি ছেলে ছিল, অসম্ভব পড়াশোনায় ভালো, কিন্তু আবার খেলাধুলোতেও ভালো ছিল। তো সিসিএতে আমাদের অনেক কিছু করতে হতো। আমাদের কোনো বাউন্ডারি ছিল না, মানে আমাদের সময়। ফলত আমরা মুরগির পোলট্রি পরিষ্কার করতাম, ডাব কেটে নামানো হওয়ার সময় তখন আমরা ডাব এড়িয়ে জড় করতাম, মাছ ধরার সময় থাকতাম, এমনকি বীজ তোলার সময় থাকতাম, ধান ঝাড়ার সময় থাকতাম। ফলত একটা ফুল ফ্লেজেড মানে চাষির ব্যাপার স্যাপার সেটার মধ্যে থাকতাম। এবং আমাদের ওই সময় যে ফুটবল বা ক্রিকেট খেলা হতো, সে অধিকাংশ সময় একটা ছাগলের বাচ্চাকে ধরে বগলে নিয়ে আর কড়াইশুঁটি ক্ষেত থেকে তুলে আমরা ধান তুলতেও যেতাম, মানে সাপের গর্ত থাকতো, মানে অসাধারণ। যারা জানে না তারা জানে না যে ইঁদুর মানে ঠিক আর্মেচারের মতো করে, পাখার আর্মেচারের মতো করে কি যত্ন করে ধান চারপাশ থেকে রাখতো এবং বাচ্চাগুলোকে মাঝখানে রাখতো, কিন্তু ওই বাচ্চাগুলোকে খেতে আবার সাপ ঢুকতো। ওরা তো খুব সাবধানে আমাদের সব করতো। তো যাই হোক, ওই আলের মধ্যে, হ্যাঁ, আলকে উঠে, এইটা করতে করতে আমি ওখানে এনসিসির হায়ার ট্রেনিংয়ের সুবিধা হয়। ফুটবলটা অবশ্যই তখন ভয়ঙ্করভাবে খেলাধুলো হতো। তা আমি মোটামুটি ইস্টার্ন জোন, ইস্টার্ন বলতে সাউথ 24 পরগনাসের ইয়েতে খেলেছিলাম ফুটবলেও। হ্যাঁ, কিন্তু ওই যে একমাত্র স্কুলে যাওয়ার সময় জুতো পরা, তার ছাড়া কখনো জুতো পরা নেই। আর ওই বাদার বন বাদার সব কিছুর মধ্যে দিয়ে যাওয়া, ওটার থেকে এক ধরনের আমাদের প্রত্যেকের প্রায় ওই খোস প্যাঁচড়া হতো, ভীষণ চুলকুনি খোস প্যাঁচড়া এসব হতো। সেটা এত বাড়াবাড়ি হয়ে গেল ক্লাস 9-এ
যে বড় মহারাজ ওখান থেকে আমাকে, ওনার ছাত্র তখন মিত্র ইনস্টিটিউশনের হেডমাস্টার, তো বললো, আমার বাবাকে বললেন যে ওকে আমি ওখানে কলকাতায় না নিয়ে গেলে চিকিৎসা করা সম্ভব হবে না। তখন বোধহয় মার্চ মাস, মানে হাফ ইয়ারলি পরীক্ষার আগে। তো বললো আমি ওকে টিসি করিয়ে দিচ্ছি, কলকাতায় নিয়ে যান, কলকাতায় নিয়ে গিয়ে ওর চিকিৎসা করান, আর আমি মিত্র ইনস্টিটিউশনে বলে দিচ্ছি, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে বলে দিচ্ছি আমি ওখানে ব্যবস্থা। তো ওই যে আমি এলাম, সেই সময় কমলবাবু, মানে অজয় কমলের কমলবাবু, তিনি তখন সদ্য এরিয়ানের গ্যালারির নিচে কোচিং সেন্টার খুললেন, দুঃখীরাম কোচিং সেন্টার। তা আমাকে একটু সুস্থ টুস্থ হওয়ার পর সেখানে দেওয়া হলো। সেই আমার শুরু, তখন বোধহয় ক্লাস ওই 9.5। তারপর আমি টানা 6 বছর বিভিন্ন ক্লাবে খেলে, আমি স্পোর্টিংও খেলেছি, কালীঘাট খেলেছি, গ্রিয়ার খেলেছি, তালতলা ইনস্টিটিউশন খেলেছি, কিন্তু সবকটাই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি। ফাঁকিবাজি করিনি কখনো, ভীষণই মন দিয়ে খেলার চেষ্টা করেছি। পরে যখন লিনোনিয়াম এলো আমাদের এই ইডেনের পাশে, যে সেখানে যখন লিনোনিয়াম এলো, তখন আমার নিজেকে মনে হতো আমি বোধহয় বরুণ বর্মন, মানে বরুণদার বল যেমন দেখা যেত না, পড়া মাত্র বেরিয়ে চলে যেত। আচ্ছা, এত স্পিড মানে তখন ছিল বরুণদার। যাই হোক, সেগুলো ছেড়েও আপনার অভিনয় জগতেও তো আপনি যেটা বলছিলেন যে ওর সাথে সাথেই অভিনয়ের একক অভিনয়, সেটা বাড়ির থেকে, যেহেতু বাড়ির থেকেই, যেহেতু একক অভিনয় না, মানে ওয়ান অ্যাক্ট কম্পিটিশন। ওকে। তো যেহেতু সে অর্থে গর্ভাবস্থা থেকেই অভিনয়ের সম্পর্কে আমার যোগাযোগ, যেহেতু আমার বাবা এবং মা অভিনয় করতেন আইপিটিএতে, তো সুতরাং সেটা আমার এই পরাণ বন্দ্যোপাধ্যায়কে কখনো জিজ্ঞেস করে জানতে পারবেন, মানে আমাদের সাথে, হ্যাঁ, আমার কোল বদল হতো। আচ্ছা, হ্যাঁ, মানে মা হয়তো স্টেজে উঠবেন, সেই সময় দীপালি চক্রবর্তী, মানে লি চক্রবর্তী মা, তার হাতে কোলে দিয়ে দিয়ে চলে গেল, যাওয়া হলো, নয়তো সীতা মুখার্জির কোলে চলে গেলাম আমি, এরকম সব কোল বদল হতো, গুরুত্বপূর্ণ কোল। তারপর আমি তো, যাই হোক, ফলত বাড়িতেই একটা বড় চর্চা ছিল আর কি অভিনয়ের। পরবর্তী ক্ষেত্রে যখন এই আইপিটিএ বাবা মার বাইরে দাঁড়িয়ে আমি এককভাবে অভিনয় করতে আরম্ভ করলাম, তখন সেটা হচ্ছে এই ওয়ান অ্যাক্ট কম্পিটিশান প্রথম আমার যাওয়া। সে অর্থে আমি বহুবার বলেছি, বহু জায়গায় বলেছি, তো ওই রকম এরকম করে শুরু হয়েছিল। আপনি তো দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন, আপনি কি পরিবর্তনটা লক্ষ্য করলেন সময়ের সাথে সাথে? আপনার যদি মনে হয়, এক্সপিরিয়েন্সটা বলেন। না, সেটা তো সব সময়ই হবে। মানে আমাকে হঠাৎ করেই আমার গুরু শ্রী রমাপ্রসাদ বণিক, তিনি একটা তখন সিরিয়াল বানাচ্ছিলেন, তখন তো 13 এপিসোডের সিরিয়াল হতো। হ্যাঁ, রাইট। তো একটা সিরিয়াল বানাচ্ছিলেন, সেই সিরিয়ালে ওনার শালার অভিনয় করার কথা ছিল। তো সে বাইক চালাতে গিয়ে আহত হন। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আমি শুনছি তখন কি সবকটা সিরিয়ালই এরকম 13 এপিসোডের দিয়ে শুরু হয়েছিল দূরদর্শন? হ্যাঁ, সবই 13 এপিসোড। আচ্ছা, মানে ওটাই রীতি ছিল? একদম ওটাই রীতি ছিল। এবং তো রাত্রির 12টা নাগাদ রমাদা আমাকে হঠাৎ ফোন করলে বললেন যে কালকে সকাল 7টায় আমার বাড়ি চলে আসবি। আচ্ছা। এবং আমার অত্যন্ত বড় সৌভাগ্য যে 1-to-1 অভিনয় ছিল, আর একজন মাঝখানে ছিলেন। সেটা হচ্ছে আমার প্রথম দিনের সিনেমার পাঠ, সেটা হচ্ছে নির্মল কুমার। আচ্ছা, মানে যেই মুহূর্তে উনি জানতে পারলেন যে আজকে আমার প্রথম দিন, খুব ছোট ঘর, মানে আপনাদের এই যে এইটুকুর মধ্যে ঘর, আপনাদের ক্যামেরা যতটুকুর মধ্যে আছে ততটুকু ঘর, বেরোলেন না ঘর থেকে, আমাকে বোঝালেন কোন লেন্স, কোথায় আলো, ট্রলি হলে কি হয়, কতটা বেড়ে গেলে বেড়ে যাবে, কতটা কম হবে, ইত্যাদি ইত্যাদি। আর সিনেমার পাঠ আমি প্রথম পেলাম হচ্ছে
নিশীথ ব্যানার্জি, মানে যার ছবি হচ্ছে শিল্পী, সাগরিকা থেকে শুরু করে ওই গোল্ডেন এজের ছবিগুলো, তার হাতে আমার প্রথম সিনেমার পাঠ হয়। ফলত আমি খুব সৌভাগ্যবান যে আমার মাস্টারমশাইরা যারা ছিলেন, যেমন আমার একটা বড় শিক্ষা হয়েছিল আর কি, যে বঙ্কিম ঘোষ, মঙ্গা জেঠু বলতাম, মা যেহেতু ওনার সঙ্গে অভিনয় করতেন একেবারে শেষের দিকে, ওনার একেবারে শেষের দিকে আমি গোঁপ খুলে খাচ্ছিলাম, লাঞ্চ খাচ্ছিলাম, সে পিঠে একটা 82 শিক্ষার মারলেন, সন্ধ্যার ছেলে, লজ্জা করে না, গোঁপ খুলে খাচ্ছিস? আমি তাকিয়ে রয়েছি, গোঁপ পড়ে যখন খাওয়ার পাট থাকবে কি গোঁপ খুলে খাবি? সকালবেলা গোঁপ পড়বে, প্যাক আপ বললে গোঁপ খুলবে, তার আগে গোঁপ খুলবে না। আমি এই ধরনের মাস্টারমশাইদের পেয়েছি আর কি। সেটা আমার একটা খুব বড় সৌভাগ্য। মানে পাশে থাকা মানুষ না থাকলে জীবনে এগোতে অসুবিধা হয় না, তার থেকে বড় কথা হচ্ছে যে পরিবর্তনের কথা আপনি বললেন না, এই পরিবর্তনের মধ্যে একটা অন্যতম পরিবর্তন তো হবে, প্রতি 10 বছর অন্তর অন্তর পরিবর্তন হবে। মানে আমি যখন প্রথম সিনেমা অভিনয় করতে আসি, মানে করতে সুযোগ পাই, আমি সুযোগ শব্দটাই বলবো, অনামিকা সাহাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি শুধুমাত্র কালো বলে। শেষমেশ দিলীপ রায় বলেছেন আমি আমার সঙ্গে দেখা করতে এসছে বলে ভেতরে নিয়ে গেছেন। তখন না, যে ফিল্মের যে তখন তো র ফিল্মে শ্যুট হতো, তার যে আলোর কোয়ালিটি ছিল তাতে আমাদের মতো লোকেদের চেহারা একদমই মানে খুব মুশকিল। আচ্ছা, হ্যাঁ, এখন তো অনেক সহজ হয়ে গেছে, কিন্তু তখন ওই রিফ্লেক্টর বসাতে হতো, মানে জাস্ট যথেষ্ট পরিমাণ এক্সপোজার আছে কিনা বোঝার জন্য রিফ্লেক্টর বসানো হতো, গোল্ডেন রিফ্লেক্টর। আর তখনও কোডাক 1000 আসেনি, মানে আমি যখন থেকে শুটিং শুরু করার সৌভাগ্য আমার হয়েছে। পরবর্তী ক্ষেত্রে কোডাক 1000-এ শ্যুট, সেটা আর একটা ভয়াবহ ব্যাপার। মানে 1 মিনিট যদি আমি পরে গিয়ে যদি এনজি করি, নট গুড শট হয়, তাহলে 10,000 টাকা তার দাম হয়ে যায়। ওই শুধু র স্টকের ফিল্মে, হ্যাঁ, র স্টকের দাম হয়ে যায় 10,000 টাকা। ফলত ইউ আর রেসপন্সিবল ফর দিস লস। এখন তো কোনো শব্দ হয় না, যে যখন খুশি যত খুশি টেক করে, হ্যান করে, ত্যান করে। মাঝপথে আজকাল শব্দগুলো বলা খুব শুনি, ও শিট, সরি, আবার কেউ কেউ সেটা বলেনও না, চলো আর একবার চলো, কী করে বলেন আমি জানি না। এখনও রীতিমতো সমস্যা হয় শটের আগে, পার্ট মুখস্থ নেই থেকে শুরু করে। কারণ টেলিভিশন সিরিয়ালটাকে আমি কারখানা বলি, একেবারেই কারখানা। কেন? কারখানা ছাড়া কি, তো মানে তবে এক অদ্ভুত কারখানা এই কারণের জন্য যে সেই কারখানায় বললে অনেকে রেগে যায়, যে ভেন্ডার যারা আছেন, যারা নিজেদের প্রডিউসার বলেন, আসলে ওরা ভেন্ডার এই কারণের জন্য আজকের তারিখে কোনো টেলিভিশন সিরিয়াল তার মালিক সে নয়। মানে যারা তথাকথিতভাবে টাকা পয়সা লাগান, না টাকা পয়সা লাগান, ব্যবহার করেন, তারা একটা ফ্রেম ওন করেন না, তাহলে তারা প্রডিউসার নন। যদি প্রডিউসার হতেন তারা পুরো প্রোডাক্টটা ওন করতেন। শিশির বাবু হচ্ছেন আমার মতে, আমার দেখা শিশির দাস, তিনি হচ্ছেন শেষ প্রডিউসার আমার দেখা, যিনি তার সিরিয়ালগুলোকে ওন করতেন, সেটাকে অন্য কোনো ভাষায় যদি তার মনে হতো দিতেন। কিন্তু এখন যারা আছে তারা সবাই ভেন্ডার, তা একটা ফ্রেম ওন করে না, এবং এদের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তিও নেই। আজ রাত্রিরে মনে করলে সমস্ত টাকা পয়সা নিয়ে উবে যেতে পারেন, কেউ কিচ্ছু বলতে পারবে না, কারোর সাথে কোনো রিটেন কন্ট্রাক্ট নেই এক্সেপ্ট চ্যানেল। তো চ্যানেল আজকের তারিখে মানে সে অর্থে প্রডিউসার। আমরা মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, তা উনি সাইকেলে আসছেন কিংবা কিছুতে আসছেন, যার কাছে বিত্ত হচ্ছে, তার বিত্ত হচ্ছে তার ছাত্ররা, তার শিক্ষা, তার
কাজ তাঁর ছাত্ররা একদমই যারা আজকে দিকপাল হয়ে আজ মানে ভাবতে তো অবাক লাগে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যারা মনীষী তাদের একজনও কেউ প্রাইভেট স্কুলে পড়াশুনো করেননি। এবং আমরা যে এখন নাটকটা করছি মেঘনাদ সাহাকে নিয়ে, তিনি কোনোদিন প্রাইভেট স্কুলেও পড়েননি, কোনোদিন প্রাইভেট কলেজেও পড়েননি। সারা ভারতের যত বড় বড় মনীষী তৈরি হয়েছে এখনো পর্যন্ত তারা সবাই সরকারি স্কুলে পড়াশুনো করেছেন এবং সরকারি স্কুলে পড়াশুনো করেই তারা বিশ্ববিখ্যাত। তাদের মধ্যে যে দুজন নোবেল লরিয়েট আছেন, অভিজিৎবাবু এবং অমর্ত্যবাবু, মানে হাস্যকর তাদের কাছে পুরো ব্যাপারটা। কিন্তু ওই যে 90 থেকে পুঁজি কখনোই বিদ্যাকে গ্রহণ করে না। আজকের তারিখে আপনারা জানেন নিশ্চয়ই যে গুগল থেকে শুরু করে বড় বড় টেক জায়ান্টস তারা আর জিজ্ঞাসা করছেন না তুমি কতদূর লেখাপড়া করেছো, একদমই নেই, তোমার স্কিলটাকে জিজ্ঞাসা করছে না, তো তুমি জানো না আমি তোমায় শিখিয়ে নিচ্ছি, এসো, শুধু তোমার বুদ্ধিটা কত দূর এবং আউটপুট কত দিতে পারো। দে ডোন্ট বদার অ্যাবাউট ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন অর কি সার্টিফিকেট আছে, কি ট্রেনিং আছে, ট্রেন ওরা করে নেবে, ওদের মতো করে করে নেবে। আমাকে যখন প্রথমবার নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয় এবং আমরা 34th সামনে দাঁড়িয়ে যখন ওই আমি বললাম যে আফ্রিকা এশিয়ার রক্ত দিয়ে তৈরি, এই যে বৈভবগুলো দেখছিস এখন চারপাশে, এগুলো আফ্রিকা আর এশিয়ার রক্ত দিয়ে তৈরি, লুট করে নিয়ে সেই সম্পদ 250 বছর ধরে তৈরি করেছে, তোর সবটাতেই বলে গালাগাল টালাগাল যা যা ভালো। কিন্তু ঘটনা তো তাই। আজকে যদি জিজ্ঞেস করা হয় আমেরিকাকে তোমার কি উৎপাদন করেছো ভাই অস্ত্র ছাড়া, তোমার গাড়ি আছে আর অস্ত্র আছে, আর কি উৎপাদন করেছো আমাকে একটু বোঝাবে, যারা সারা বিশ্বে কাজে লাগে? কিচ্ছু নেই তোমার। তেল জমিয়ে রেখে দিয়েছো যাতে বাইরে না যায়, খনিজ সম্পদ জমিয়ে রেখে দিয়েছো, অন্য দেশ থেকে লুট করে নিয়ে আসছো। তো সে তো আমারই রক্ত, আমার পূর্বপুরুষের রক্ত, ঘাম লুট করে আজকে ওখানে নিয়ে গেছে। এই লন্ডন শহরকে যখন লোকজন খুব, আমার তখন তাকিয়ে তাকিয়ে দেখি ও আচ্ছা এইটা আফ্রিকা থেকে লুট করে নিয়ে এসছে, এইটা আমার দেশ থেকে লুট করে নিয়ে এসছে, তখন আমার একটাই জিনিস সেটা মনে হয়। হ্যাঁ, কিন্তু ওই সামন্ততন্ত্রের আর একটা বিষয় ছিল যেটা পুঁজির নেই, একদম নেই। সেটা সামন্ততন্ত্র ভীষণ রকমভাবে শৈল্পিক মর্যাদা সেইটাকে তৈরি করতে পেরেছিল। কারণ অনেক সময় আজকে তো আমরা কেউই খেয়াল পেতাম না যদি না রাজদরবার বলে কোনো একটা ঘটনা থাকতো। আজকে যে শাস্ত্রীয় সঙ্গীতের এত রকমের আমাদের উৎকর্ষ তৈরি হয়েছে, কি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কি ইস্টার্ন ক্লাসিক্যাল, তৎকালীন রাষ্ট্রশক্তির সেই উৎকর্ষটাই তো তৈরি হতে পারতো না যদি না ওই সামন্ততন্ত্র থাকতো। ফলত সব সমাজ ব্যবস্থার একটা করে ভালো দিক আছে। যেমন আমেরিকারই একটা FTA বলে একটা ব্যাপার আছে। এখন এই যে জোহরান মামদানি জিতেছেন, তার যে ট্রানজিশনাল টিম তৈরি হচ্ছে, সেখানে এক মহিলাকে নিয়ে আসাতে ত্রাহি ত্রাহি রব উঠেছে চারপাশে। কারণ আমেরিকার রিচেস্ট সিটি নিউ ইয়র্ক, লিনা খান বলে এক মহিলাকে নিয়ে আসাতে ত্রাহি ত্রাহি রব উঠেছে। তার কারণ এই লিনা খান একটাই কাজ করেন ওদের আইন অনুযায়ী, সেটা হচ্ছে কোনো রকমভাবে অ্যাকিউমুলেশন অফ ওয়েলথ হতে দেব না। এটা হচ্ছে আমেরিকান সিস্টেমের ফল, যে ফেয়ার কম্পিটিশনে এসো কিন্তু মনোপলি করতে দেবো না, যেটা হচ্ছে না। কিন্তু লিনা খান প্রায় শুইয়ে দিয়েছিলেন ধরে ধরে, ইলন মাস্ক থেকে শুরু করে জেফ বেজোস থেকে শুরু করে প্রায় শুয়ে পড়েছিল সবাই, AMD থেকে শুরু করে। সেই লিনা খানকে জোহরান মামদানি নিয়ে এসে নিজের টিমে তার লিগ্যাল সেলের হেড করেছে। এবার ত্রাহি ত্রাহি রব উঠেছে।
এবার ওই লিনা খানের মতো বা আমেরিকান ওই সিস্টেমের মতো আমাদের দেশে থাকাটা খুব জরুরি, হুম যেখানে অ্যাকুমুলেশন অফ ওয়েলথ মানে অভাবনীয়। 1 টাকায় 33 বছর ধরে একটা প্রায় কত 13,000 একর না কত একর জমিতে তার আম গাছ আছে। এবং সত্যি কথা বলতে হাঁসদেও আমি গেছি নিজে, হাঁসদেও হচ্ছে 85 সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল নো গো জোন, কারণ রেইন ফরেস্ট আমাদের দেশে যেটুকু অবশিষ্ট আছে এখনো, তার মধ্যে একটা হচ্ছে হাঁসদেও। তাকে বিক্রি করে দিয়েছেন এই আমাদের প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই লোকাল নেতারা, ছত্তিশগড়ের লোকাল নেতারা। কারণ এদের আর কোনো এজেন্ডা নেই। ঠিক পুঁজি যেটা চায়, লিমিটেড গভর্নমেন্ট, সে শুধু হোম ডিপার্টমেন্টে থাকবে আর ফরেন পলিসি দেখবে, বাকি কিচ্ছুতে কোনো কিচ্ছু করবে না। সেই রেগানের ট্রিকল ডাউন এবং ওপেন ফ্রি মার্কেট, এবং তারই ফল আজকে ভুগতে হচ্ছে সারা গোটা বিশ্বকে। আপনি এমন একজন মানুষ যার সাথে মানে অভিনয়ের বাইরেও অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়। আপনি একটা জিনিস বলুন যে আপনার অবজারভেশন, যে কি কারণ হলো 1947-এ আমরা স্বাধীন হলাম, সিঙ্গাপুর বা চায়নার মতো দেশগুলো আমাদের সাথে স্বাধীন হলো, ওরা এতটা এগিয়ে গেল আর আমরা যেতে পারলাম না। আমাদের পলিটিক্যাল সিস্টেম, আমাদের সোশ্যাল সিস্টেমে কোথায় কোথায় সমস্যা হলো, আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে আমাদের যে পলিটিক্যাল ফ্রেটার্নিটি, ইনক্লুডিং লেফট, আমি বলছি ইনক্লুডিং লেফট পলিটিক্যাল ফ্রেটার্নিটি, তারা এত ক্ষমতার ভাগ নিয়ে ব্যস্ত হয়ে থাকলো এবং যেটুকু লেফট এবং জওয়াহরলাল নেহরু যেটুকু চেষ্টা করেছিলেন মেঘনাদ সাহার হাত ধরে, আম্বেদকরের হাত ধরে যেটুকু এগোবার চেষ্টা করেছিলেন, এই হিন্দু মহাসভা এবং আরএসএস এবং কংগ্রেসের ভেতরে একটা বড় দল, যেমন আমি আপনাকে খুব সহজ কথা বলছি, 1925-এ যদি বেঙ্গল প্যাক্টটা কমপ্লিট করে যেতে পারতেন সিআর দাস, তাহলে ভারতবর্ষের চেহারাটাই বদলে যেত, অন্তত বেঙ্গল প্রভিন্সের চেহারাই বদলে যেত। যেখানে মুসলমান প্রধান অঞ্চল, সেখানে মুসলমানরা তারা সরকারি কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করবে, আরও বেশি করে মাদ্রাসা নয়, মুক্তাব নয়, স্কুল তৈরি হবে, হাই মাদ্রাসা তৈরি হবে, কারণ পাশেই সুভাষচন্দ্র বোসকে পাচ্ছেন উনি। সেইটাকে, বেঙ্গল প্যাক্টটাকে আপ্রাণ চেষ্টা করে আটকে দিল হচ্ছে এই কংগ্রেসি নেতারা। যে কারণে বিবেকানন্দ যখন মার্গটকে প্রশ্ন করেন, তুমি কি মনে করো এরা আইরিশ বিপ্লবী, যারা নিজেদের বাড়িতে গণতন্ত্র দিতে পারে না, তারা দেশকে গণতন্ত্র দেবে? পুরো ভাবনাটা হচ্ছে ভয়ঙ্কর রকমভাবে জমিদার এবং তহসিলদারদের ভাবনা, ক্ষমতা কেন্দ্রিক একেবারে। ভাঁড় মে যায় জনতা, আরে ও তো নকর হ্যায়, মানে সাবজেক্টস, প্রজার আমি যা বলবো প্রজা তাই করবে। কিন্তু সিঙ্গাপুরের যিনি রূপকার আর কি, তাকে যখন এখানে ব্যাঙ্গালোরে জিজ্ঞেস করা হলো আমরা কি করে সিঙ্গাপুরের মতো হব, তাতে বললেন যে আমরা প্রথমে একটা জিনিস ঠিক করে ফেলেছিলাম, আমাদের কিন্তু অনেক রকমের ভাষা ছিল, মাঞ্চুরিয়ান থেকে শুরু করে অনেক ভাষা ছিল, আমরা ঠিক করে ফেলেছিলাম ইংরেজি একটাই ভাষা হবে, ইংরেজি। রাইট। আপনাদের দেশে সেটা সম্ভবই নয়, সম্ভবই নয়। তাহলে আমাদের স্টালিনের কাছ থেকে শিখতে হবে কি করে জাতিসত্তাগুলোকে এক জায়গায় জড়ো করে একটা গোটা সমাজ ব্যবস্থা চালানো যায়। সেটা তো আমরা শিখব না, কিছুতেই শিখব না। সৌভাগ্যবশত স্টালিনের নামে যতগুলো অপপ্রচার আছে, প্রত্যেকটি অপপ্রচারের বিরুদ্ধে এখন
মানে আর্কাইভাল ভ্যালু নিয়ে, মানে আর্কাইভ থেকে তুলে তুলে নিয়ে এসে বই লিখেছে ভদ্রলোক। 3টে বই বেরিয়েছে, কিংবা তারও আগে, সেটা আরো ইন্টারেস্টিং, সোভিয়েত বিরোধী চক্রান্ত বলে একটা বই লেখা হয়েছিল। 2 খান, মানে কাহান, KAHN, তারা লিখেছিলেন। তার ফরওয়ার্ড যিনি করেছিলেন তিনি আবার ক্লু ক্লাক্স ক্ল্যানের নেতা। গোটা বইটাতে আমি মনে করি যাদের ইতিহাস সম্পর্কে একটু জানার দরকার পড়ে, যে দেখি না এই সময় কি হয়েছিল। মানে আমাদের এক বন্ধুর বাবা ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ডিন। তিনি একটা মানে পয়েরও পড়বেন বলে রেখেছেন। পাশের যে বইগুলো সেগুলো ওই সময়ের তৎকালীন সময়ের ইতিহাসের বই, সেগুলো আগে পড়ে তারপর পয়েরোটা পড়তে যেতেন। ফলত খুব সহজ হয়ে যেত নুয়ান্সেসগুলো, কনোটেশনসগুলো সম্পর্কে জানা। আজকের তারিখে দুম করে আজকে আপনি কোনো কিছু পড়তে গেলে আপনি বুঝতেই পারছেন না এটা কি করে হয়, কিন্তু আপনি যদি সেই সময়ের ইতিহাস পড়েন তাহলে আপনার পক্ষে সহজ হয়ে যাবে ভদ্রলোক কি লিখছেন, কেন লিখছেন। তো এটা, আর চায়নার ক্ষেত্রে ছেড়ে দিন, বেড়ালের রং সাদা হোক কি কালো হোক কি যাই হোক, ইঁদুর ধরতে পারলেই হলো। কি করেছে চায়না? চায়না প্রথমে স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি। আমি প্রথমবার সুযোগ পাই 97 সালে বিদেশ যাওয়ার। ব্রাসেলস এয়ারপোর্ট হচ্ছে আমার প্রথম নামার জায়গা। 6 ঘন্টা লেওভার। প্রথমবার বিদেশ যাচ্ছি, ঘুমটুম সব উড়ে গেছে, ঘুরে বেড়াচ্ছি। একটা প্রায় দরিদ্র নিম্নবিত্ত পরিবার তো বটেই, আমি প্রায় দরিদ্র পরিবারের ছেলে, তার সামনে ওই পরিমাণ বৈভব এবং ওই পরিমাণ নতুন বৈজ্ঞানিক সমস্ত ব্যবস্থা, আমি ওই 4 ঘন্টা শুধু ঘুরে বেরিয়েছি। প্রথমবারের অভিজ্ঞতা আলাদা হয়, মানে ঘুরে বেরিয়েছি, ঘুরে বেরিয়ে যাতে হাত দিই, পেন্সিল হাত দিয়ে মেড ইন চায়না, যাতে হাত দিই মেড ইন চায়না। ফাইনালি যখন আমেরিকায় গিয়ে পৌঁছলাম, নিউ ইয়র্ক শহরে, তখন দেখলাম গাড়ি ছাড়া সব মেড ইন চায়না। 97 স্মল স্কেল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিতে খেয়ে ফেলেছে সারা বিশ্বটাকে। তারপর বলল গ্রেট লিপ, এবার আমরা বড়তে যাব মেরুজ্যোতি দেখার জন্য, মানে অরোরা বোরিয়ালিস দেখার জন্য। আমার এখনো মনে আছে, আমি স্ট্যাট দেখছিলাম, আমার খুব আফসোস লাগে, 1990 অবধি বা 91 আমার এক্স্যাক্ট ডেট মানে ইয়ারটা মনে পড়ছে না, অলমোস্ট ইন্ডিয়া এবং চায়নার জিডিপি সমান ছিল। তারপর যে গ্রাফটা ওরা নিল, আনম্যাচেবল। না, ওখানে একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নিল, যে পলিটিক্যাল সিদ্ধান্তের কথা এখানে ওই বিজেপি সুব্রমণিয়ন স্বামী না কি আছে, তিনি বলেছিলেন কথাটা, যত খুশি ব্যবসা করো, সারা বিশ্ব জুড়ে ব্যবসা করো, CSR এর পুরো টাকাটা ঢুকবে হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। আর কি চাই আপনার? আমি 2 বার চায়না গেছি, আমি মোট 8 বার শর্ট প্লেন যাতায়াত করার সুযোগ পেয়েছি, বুলেট ট্রেন ছাড়াও। সবুজ করে ফেলেছে দেশটাকে। শুক্রবার অবধি ওই রকম জনবহুল দেশে কেউ আছে কি না বোঝা যায় না। শহরগুলোতে কুনমিং, সাংহাই, গুয়াংজাও, বেইজিং। লাস্ট কবে গেছেন? শেষ গেছি বোধহয় 4 বছর 4 আগে। And there is a massive difference between our city and their city. ডান পকেটে আমেরিকাকে পুড়েছে, বাঁ পকেটে ইউরোপকে পুড়েছে। একটা দেশ সে ধাপে 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 চেয়েছে, এবং তার কাছে একটা প্রথম জিনিস হয়েছে, ব্যবসা তুমি সারা বিশ্ব জুড়ে করে বেড়াও, যত খুশি মুনাফা করো, আমার দেখার দরকার নেই। তুমি বাপু CSR এর পুরো টাকাটা শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ঢোকাবে। একটা দেশের ডেভেলপমেন্টের জন্য আপনার আর কি চাই?
এই যে এখন এই 80 বছরে যা সব জিনিসপত্র দেখিয়েছে মার্চ পাস্টে, তাতে মোটামুটি সারা বিশ্ব শুয়ে পড়েছে। হ্যাঁ, এবার বক্তব্য হচ্ছে এরা তো এইটা দেখিয়েছে, সবটা দেখায় না এরা। তাহলে আর কত জিনিস আছে এদের। যখন বিদেশি সাংবাদিকদের এরা নিয়ে গিয়েছিল, আমি খুব ফলো করছিলাম আমি ওটা, বিদেশি সাংবাদিকদের নিয়ে গেছে, সবচেয়ে সস্তা ড্রোন এবং সবচেয়ে এফেক্টিভ ড্রোন এবং মিসাইল তৈরি করছে কারখানাগুলোতে। বলছে এক এক দিন তৈরি হচ্ছে 3টে থেকে 5টা করে মিসাইল এবং ড্রোন, এবং মোস্ট ইনোভেটিভ। এবং সরকার বলছে তোমার মোস্ট ইনোভেশন তুমি নিয়ে এসো আমার কাছে, আমরা চেক করে দেখব। কত 250 না 300 সায়েন্টিস্ট বসে আছে, আমরা চেক করে দেখব। যদি এরা মত দেয় যে হ্যাঁ আপনার ইনোভেশনটা দারুণ, তাহলে আমি আপনাকে ফান্ড করব। যে কারণে ডিপসিক $6 বিলিয়ন তৈরি হতে পারে, আর এমডি $600 বিলিয়ন কোম্পানি হিউই অলরেডি মেরে বসে আছে, আর চায়নার দরকার নেই। হিউই অলমোস্ট অ্যাট পারে চলে গেছে। নতুন ইটস গভর্নমেন্ট ডিসিশনস। অর্থাৎ আমার দেশের প্রোগ্রেস প্রাইভেট সেক্টরও কতটা করতে পারবে সেখানেও সরকারি ভিশনটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। সরকারে প্রাইভেট সেক্টর কি করবে না করবে সে সম্পর্কে সরকারের কোনো ভিশনই নেই। থাকলে আপনি আমাকে বলুন তো, ডিআরডিওর টাকা এত কমে যায় কেন? আপনি বাজেটগুলো তাকিয়ে দেখুন, শিক্ষা বাজেটে কত কম হচ্ছে, স্বাস্থ্য বাজেটে কত কম হচ্ছে। আমি তো একটা দেশের সরকারকে বুঝবো তার বাজেট দেখে, আর সেই সঙ্গে একই সঙ্গে বুঝে নেবো যে কোন লবির টাকা দিয়েছে। সেই গুলোর জন্য কর ছাড়, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকবে। এ তো সহজ হিসেব, এর জন্য আপনাকে রাজনীতি করতে হবে না। স্কুল কলেজে আপনাকে যা পড়িয়েছে তাতেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা দেশের বাজেট দেখলে বোঝা যায় যে এই সরকারটা কাদের জন্য কাজ করবে, বাজেটে কোন খাতে কত টাকা দিয়েছে, আর কোথায় লোভ দেখিয়ে চুরি করছে। জিএসটি কমিয়ে দিল, মধ্যবিত্ত লাফাচ্ছে, আর ওদিকে কিন্তু জিএসটিটা একই রকম রয়ে গেছে। তাহলে সে কি করবে এবার? সে চুরি করবে, বাজে মাল দেবে, কারণ তার তো কমেনি, তার তো কমেনি কিছু। সে যখন প্রোডাকশন করছে, সেই প্রোডাকশনের যে দাম এইখানে মার্কেটের দামের সঙ্গে সে মেলাতে পারছে না। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আপনি ভাবতে পারেন যে আপনার দেশে 700 ওষুধ জাল, যা প্রত্যেক দিন আমরা খাই, এমনকি ক্যালপল জ্বর হলেই খাই, জাল। হার্টের ওষুধ জাল। সেই দেশ আপনি চায়না আর সিঙ্গাপুরের সঙ্গে, আমি দুটো দেশেই গেছি, দুটো দেশ সম্পর্কে, তবে আমি সিঙ্গাপুর পছন্দ করি না। কেন? সিঙ্গাপুরে আমাকে না 9 ঘন্টার জন্য লে-ওভারে থাকতে হতো, 11 ঘন্টার জন্য। আচ্ছা, মানে আমাকে সিঙ্গাপুর এয়ারলাইন্স যখন দিত আমেরিকা যাওয়ার জন্য, তখন আমাকে আপনি এই দিক দিয়ে যেতেন যখন? না, ওরা যেমন দেবে, রয়্যাল জর্ডানিয়ান দিলে আমাকে ইয়ে হয়ে যেতে হবে। আমাকে বহুবার সিঙ্গাপুর এয়ারলাইন্স দিয়েছে। এবার কতক্ষণ ঘুমোবো, যার জন্য আমার একটু অভ্যেস আছে পায়ে হেঁটে শহর দেখার। কি দেখলে, পায়ে হাঁটলে বুঝতে পারি শহরটার আসল অবস্থা কি। আর আমার একটা বাজে অভ্যেস আছে, ঠিক ওই পাব বা যেখানে যেখানে চায়ের দোকান আছে, মানে যেখানে কাফে আড্ডা আছে, সেখানে গিয়ে শুধু জিজ্ঞাসা করবেন কেমন আছেন, দেখবেন হুড় করে বেরোয়। আমি কেনিয়াতেও তাই করেছি, প্যারিসেও তাই করেছি, লন্ডনেও তাই করেছি। শুধু একবার বলুন কেমন আছেন, আর বলবেন না দাদা কি যে খারাপ অবস্থা, বলতে আরম্ভ করবে। আপনি মোটামুটি বুঝে গেলেন অবস্থাটা কি। আমি ওই নর্ডিক ওখানে যখন যাতায়াত করি, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড অব্দি মেরুজ্যোতি দেখবো বলে দৌড়াদৌড়ি করেছিলাম। আপনি কোনো টাকা পাবেন না মিনিস্ট্রির জন্য,
ওটা তো Right. সার্ভিস, ওটা তো সার্ভিস। আপনি তো সোসাইটিকে সার্ভিস দিতে এসছেন। আমি যেমন রেইকেভিকে, হুম এটা আমি অবশ্য অনেক জায়গায় বলেছি, আপনার কাছে এটা অতিকথন হয়ে যাবে। রেইকেভিকে মানে আইসল্যান্ডের যে রাজধানী রেইকেভিকে একটা হিউজ চ্যাপেল দেখাতে নিয়ে যায়। তার কারণ কি, না এই চ্যাপেলটা পয়সা জুগিয়েছেন হচ্ছেন শুধু ভিজিটাররা। আচ্ছা না আমি গেলাম, তা আমি জিজ্ঞেস করলাম কেন শুধু ভিজিটাররা? মানে আমি 2016-তে গেছি, তার থেকে 32 বছর আগে ঘটনাটা ঘটেছে। হুম বললো এই চ্যাপেলের এই জায়গাটাতে একটা গির্জা করে বলেছিল তৎকালীন সরকার, 6 ঘন্টার মধ্যে পড়ে গিয়েছিল সরকারটা। তোমার কাজ হাসপাতাল তৈরি করা, রাস্তা তৈরি করা, স্কুল কলেজ তৈরি করা, তুমি ধর্মে ঢুকছো কেন? 6 ঘন্টার মধ্যে পড়ে যাও। আমি এত জোরে হেসে উঠেছিলাম হ্যাঁ যে বোকার দল, আয় আমার দেশে আয়, আমার দেশে আয়, বোকার দল। আমি তো মাঝে মাঝে ডক্টর রুচিকা শর্মা, আমি ভাবি আমি তো দুজনকে নিয়ে সত্যি চিন্তিত। ডক্টর পুনিয়ানিকে নিয়ে চিন্তিত, ডক্টর রুচিকা শর্মাকে নিয়ে চিন্তিত, আমি নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে নিয়ে চিন্তিত। কবে এদের বিদেশি ফিদেশি বলে গুলিফুলি করে দেবে তারপরে ঠিক নেই তো। শিক্ষাটা যেন কোনো অবস্থাতেই না মানুষের কাছাকাছি এসে পৌঁছতে পারে। এটা হচ্ছে ফ্যাসিস্টদের বেসিক এজেন্ডা হয়। এবং যে 14টা প্যারামিটার দেওয়া হয়, 14টা প্যারামিটার পড়ানো হয় রাষ্ট্রবিজ্ঞানে, যে এই 14টা প্যারামিটার হলে ফ্যাসিজম হয়েছে দেশে, এই 14টা প্যারামিটারই আমাদের রাজ্য এবং কেন্দ্র দুজনে ফলো করে। লাইক সব সময় তুমি একটা এমন অতীতকে গৌরবান্বিত করো যে অতীতটা ভয়ঙ্কর, মানে রক্ত, লড়াই, জিতেছি, এইটা সবসময় ওইটাকে গণ্য করো। আর একটা হচ্ছে এক দলকে অপর করে দাও, এরা আমাদের নয়, অপর। এবং এদের জন্যই সব গন্ডগোল হচ্ছে। কিন্তু আপনি একটা কথা বলুন, আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি, প্রচুর প্রশ্ন আসছে। একটা জিনিস জিজ্ঞেস করছি যে এই যে জওহরলাল নেহরুকে নিয়ে, তাকে তো নিয়ে এখন বিজেপি অনেক রকমের তার নেগেটিভ দিক তুলে ধরছে, আবার কংগ্রেসের মতে তিনি আধুনিক ভারতের কাণ্ডারি ইত্যাদি ইত্যাদি। জওহরলাল নেহরুর অবদানটা নিয়ে আপনার কি মনে হয় একজন সচেতন নাগরিক হিসেবে আজকের আধুনিক ভারতবর্ষে? ওনার যা রাজনৈতিক জ্ঞান, বিখ্যা বলতে যা বোঝায়, একজন মানুষের বিখ্যা মানে সবটা মিলিয়ে, সেই বিখ্যা অনুযায়ী উনি ঘাড়ের কাছে চোখের সামনে 7,000 বছরে যা হয়নি মানুষের ইতিহাসে, সেইটা হতে দেখছেন। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, যে একটা দেশে 95% মানুষ তারা সমান, তাদের খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, কর্মসংস্থান এবং সংস্কৃতি 95% মানুষ একই রকম পায়। এবং যে দেশটা সামোভারের দেশ ছিল, সবচেয়ে পিছিয়ে পড়া একটা দেশ ছিল, সেই দেশটা উনি যখন প্রধানমন্ত্রিত্ব হাতে নিচ্ছেন একটা বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছে 2 কোটি মানুষকে হারিয়ে। এটা ওনার চোখের সামনে দেখা। 7,000 বছরের ইতিহাসে যা ঘটেনি। আর বাড়ির পাশে, ঘরের পাশে আর একটা দেশকে দেখতে পাচ্ছে যে পুরো সামন্ততান্ত্রিক ব্যবস্থাটাকেই উচ্ছেদ করে ফেলার পথে, চায়না। তো এই দুটো যদি আপনার সামনে থাকে, যে 7,000 বছরে মানুষ কোনোদিন শ্রেণীহীন একটা অবস্থায় থাকেনি, এই প্রথম থাকছে। তারপর তারা এত দূর ক্ষমতা ধরল যে তারা বিশ্বের সবচাইতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা দেশগুলোর মধ্যে অন্যতমতে পরিণত হয়ে গেল বাই 1939। ভূমি সংস্কার চায় না, এরকম একদল লোককে তাকে সঙ্গে নিয়ে চলতে হচ্ছে এবং সরকার রাখতে হচ্ছে। তার মধ্যে যতটা পারা যায় বড় শিল্প ইত্যাদি 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 করে এগিয়ে যাওয়া যায়। আবার একই সঙ্গে খুব
সতর্ক দৃষ্টিভঙ্গি, র্যাডিক্যাল যেন মাথা না তুলতে পারে, এটা যেন ঠিক রাখে। একজন পলিটিশিয়ান যা যা করতে পারে টু রিটেন ইন দ্য সিট, তাই করেছেন। এবার আমি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা করছি আপনাকে। আরেকজন হচ্ছে রবীন্দ্রনাথের সংঘ। ওনার মেয়েও তো বিশ্বভারতীতে দীর্ঘদিন রাষ্ট্রীয় হয়েছিলেন, বাঁচিয়েছিলেন ভবাবাবু, ঋত্বিক ঘটক বাঁচিয়েছিলেন, যে কারণে সারা জীবন ইন্দিরা গান্ধী যতদিন বেঁচে ছিলেন এবং ঋত্বিক ঘটক যতদিন বেঁচে ছিলেন, মৃণালিনী সারাভাই আর উনি, খবরটা নিয়ে দেখবেন, ডেঞ্জারাস খবর। আমি এবার আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আমার প্রশ্নটা জিজ্ঞেস করব যে ভারতীয় রাজনীতিতে বা ভারতের স্বাধীনতার পরবর্তী ভারতে বামপন্থীদের কন্ট্রিবিউশন কি, আর বামপন্থীরা কি কি করেছে বা কোথায় আছে, আপনি কি মনে করেন ওভারঅল? স্বাধীনোত্তর ভারতে বামপন্থীদের কন্ট্রিবিউশন, প্রথমত তো মানে আমি অন্তত মনে করি পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা মিলিয়ে ভারতবর্ষের চাষিদের যে ভয়াবহ মানে কি বলবো দমনমূলক নীতি তৈরি হয়েছিল সূর্যাস্ত আইনে, যে কারণে চাষিরা একেবারে সব দিক থেকে বঞ্চিত হয়ে যায়, তার বদলে তাদের ফিরিয়ে দিতে পেরেছিল। যদিও সেই স্লোগান নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, তেভাগার স্লোগান, লাঙল যার জমিদার। কিন্তু পরবর্তীতে ক্ষমতা এসে এই যে ভূমি বন্টনটা হতে পেরেছিল, জমিদারদের হাত থেকে বার করে নিয়ে এসে সাধারণ যারা কৃষক, আর মজার কথা হচ্ছে এই একর একর জমি, এই যে আমরা কলকাতা শহরে এত কি দক্ষিণ কলকাতা কি উত্তর কলকাতায় যারা খুব উঁচু মহলওয়ালা বাড়িগুলো দেখি, এদের একটা লোক তো চাষ করতে যায়নি বা নীলকরদের অত্যাচারের সময় গিয়ে তো দাঁড়ায়নি, কিন্তু এদের পাট বলুন, ধান বলুন, এসবের নুন বলুন, এই সবের টাকায় তৈরি এই সমস্ত বাড়িগুলো। এবং এদের এই পায়রা ওড়ানো, বিড়ালের বিয়ে দেওয়া, তাতে লাখ টাকা খরচা করা, ইত্যাদি ইত্যাদি, সব হচ্ছে এই চাষিদের রক্তের ফল, রক্ত। এবং যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন, যে কারণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মাঝখানে গিয়ে বসতে পেরেছিলেন। আমি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমি 69 সাল থেকে কলকাতা শহর দেখেছি, পশ্চিমবাংলা দেখেছি, 77 পরবর্তী অবস্থায় দেখেছি, 95 পরবর্তী অবস্থাতেও দেখেছি। সুতরাং তারপর তো ছেড়ে 2001 মানে 2007, 8, 9, 10 কি হয়েছে সে তো জানি। বামপন্থীদের কন্ট্রিবিউশন যাবতীয় বিজ্ঞান প্রসারে, যাবতীয় পরিকল্পনাতে, যাতে মানুষের জীবনের উন্নতি হতে পারে। এই যে ধরে নিন সমপরিমাণ এমপি এবং রাজ্যসভার এমপিকে নিয়ে মাননীয় মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তো বসে আছে, 15 বছর ধরে বামেরাও বসেছিল। এই কুখ্যাত বিলগুলোকে তখনও পাস করাবার চেষ্টা করা হয়েছিল, কংগ্রেস গভর্নমেন্ট করার চেষ্টা করেছিল, ওরা তো পাস করাতে দেয়নি, অ্যামেন্ডমেন্ট চেয়েছে, বলেছে অ্যামেন্ড করতে হবে, বিল নিয়ে আসুন, অ্যামেন্ড করতে হবে, দায়িত্ব নিতে হবে। আপনি দুম করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে বললেন আপনি 80% নিয়ে নিন, সে তার নিজের ইচ্ছা মতন দরদাম করতে আরম্ভ করলো, সেই অনুযায়ী হাসপাতালগুলোতে সেইভাবে রুগীকে টাকা দিতে হবে। আজকে যেটা হচ্ছে গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে যাওয়া, বা চিকিৎসা ক্ষেত্রে খরচা অনেক বেড়ে গেছে। এমন একটা রাজ্যে আছেন যেখানে 8400 স্কুল বন্ধ, কিন্তু শেষ আবগারি লাইসেন্স পেয়েছে প্রায় 12,500 লোক। প্রচুর মল হচ্ছে, আর হাসপাতালে তো আর বলতে হবে না, ওটা নতুন করে আমার আর বলার দরকার নেই।
এই নিয়ে বামফ্রন্টের সময়ও চেঁচামেচি যতদূর আমার বোধ বুদ্ধি অনুযায়ী করেছিলাম, যে কেন আপনার কাছে একটা জায়গা আছে সেখানে আপনি একটা 3 তলা বিল্ডিং করে দেবেন না, খাট লাগিয়ে দেবেন না, 50 টাকা করে নিন এবং ওখানে একটা মাইক্রোফোনের ব্যবস্থা রাখুন যে অমুক ইয়ের বেডে অমুক রয়েছেন আপনার, কেন রাস্তায় লোকগুলোকে পড়ে থাকতে হবে? এখানে একটা ডিফারেন্ট লজিক মানে আসে, সেটা হচ্ছে যে এই যে সোভিয়েত, এই যে সোশ্যালিজম, এই সিস্টেমটা তো চালাতে পারলো না, আলটিমেটলি ক্যাপিটালিস্টরা জিতে গেল। তাহলে আমাদের মধ্যে একটা দরিদ্র দেশে, যেখানে আমার ক্রুশ্চেভ লাইট বইটা পড়ুন। সোভিয়েত ব্যবস্থাটাকে ক্রুশ্চেভ ভাঙাটা শুরু করে দিয়েছিলেন, আর সেইটা পড়ার জন্য আপনাকে প্রায় যেটা পড়তে হবে সেটা হচ্ছে সোভিয়েত বিরোধী চক্রান্তটা পড়ুন। 2 আমেরিকানের লেখা এবং একজন ক্লু ক্ল্যাক্স ক্ল্যান যারা কালোদের পুড়িয়ে মারে, সে তার ফরওয়ার্ড লিখেছে। এটা পড়ুন, পড়লে আপনার কাছে খুব স্পষ্ট হবে যে সোভিয়েত ব্যবস্থাটাকে 70 সালেই ভেঙে ফেলা হয়েছিল। আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের ফোঁড়া কাটাতে তোমরা যাও মস্কো, তোমরা খেয়াল করোনি কি হচ্ছে ওখানে? এই যেমন হাসিনার বেলায় আমি প্রশ্ন করেছিলাম যে এতবার করে ঢাকায় গেছো, দেখতে পাচ্ছিলে না কি চুরি চামারি চলছে? গগনচুম্বী বড়লোক আর একেবারে মানে মাটিতে মিশে গেছে, কেঁচোর মতো অবস্থায় পৌঁছে গেছে সাধারণ মানুষ। তখন চুপ করেছিলে কেন? আতিথেয়তায় বাড়ি চলে এসছো তো, আপনাকে বলতে হবে, কোথাও একটা বলতে হবে তো, এবং সেটা মানুষের পক্ষে বলতে হবে। আজকে যে ছেলেটা যে মহিলা তৃণমূল করেন, তার দুর্দশাটা কি, মানে যেটা নিয়ে প্রশ্ন আমি মানে সবাই প্রশ্ন করে, তেলের দাম বাড়ছে ভাই, এদিক এ কি আর তুমি তৃণমূল বলে কমে যাবে? তুমি বিজেপি বলে কমে যাবে? জিনিসপত্রের দাম বাড়ছে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, মিড ডে মিলের টাকা চুরি করছে। 6 মাস শুধু ডিম দেয়নি, 21 কোটি টাকা তুলে নিয়ে বেরিয়ে চলে গেছে। 6 মাস। তাহলে এই যে সরকারগুলো গণতান্ত্রিক ভোটে জিতছে, এটা কি মানুষ বুঝতে ব্যর্থ হচ্ছে, নাকি যারা বামপন্থী তারা বোঝাতে ব্যর্থ হচ্ছে? আমার নিজের মনে হয় যে বামপন্থীরা গ্রামে যত দূর পর্যন্ত, গ্রামে যে পরিমাণ সংগঠন তৈরি করার কথা, আমি অন্তত শ্যুট করতে গিয়ে সেই পরিমাণ সংগঠনের চেহারা দেখতে পাচ্ছি না। শহরে বামপন্থীদের এক ধরনের একটা স্তর পর্যন্ত বহুদিন বাদে বুঝতে পেরেছেন যে সময়টাই বদলে গেছে এবং নতুন সময়, নতুন মানুষ, নতুন মাথা আসতে হবে। ওনারা বুঝেছেন কোথাও না কোথাও, তার আমি ফল পাচ্ছি। কিন্তু গ্রামে আমি কোনো মানে যেটা বেস, ক্ষেতমজুর আন্দোলন, পরিযায়ী শ্রমিকদের আন্দোলনের নেতা, আমি তাদের খুব একটা চোখে দেখতে পাচ্ছি না। এবং যতদিন না দেখতে পাবো, এবং যে দেশে মোটামুটি চালু করে দেওয়া হয়ে গেছে যে পয়সা লো ভোট দো, যে দেশে চালু করে দেওয়া গেছে, এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি যখন করতো সিপিআইএম, তখন আমি বলেছিলাম যে এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি করছেন, আপনাদের থেকে বেশি দিলেই তার কাছে চলে যাবে। আপনি নেতা হয়ে বক্তৃতা করছেন আর বাটাম ধরার জন্য কলাবাগান থেকে লোক আসছে, তো কলাবাগানে আমি কি যদি বলি যাস না, আমি তো বেশি দেবো, তুই সঙ্গে সঙ্গে বাটাম ঘুরে যাবে তো আপনার দিকে। অ্যাডভার্স সিচুয়েশনে রাজনীতি করতে কি করে হয়, সংগঠন কি করে তৈরি করতে হয়, যা আমার শৈশবে আমি দেখে এসেছি। অ্যাডভার্স সিচুয়েশনে কিভাবে তৈরি করতে হয়, সেইটা আপনি আমাকে বলুন 95 সাল থেকে বামেদের কোথায় কোন যুবনেতাকে তৈরি করছেন? এমন এক যুবনেতাকে তৈরি করেছেন যে একটা কেলেঙ্কারি দিয়েতে তৃণমূলে চলে যায় এবং তারপর দাঁড়িয়ে বলে মমতা ব্যানার্জির থেকে বড় বামপন্থী আর কেউ নেই। আমি যখন বলতো যে তৃতীয় ফ্রন্ট, আমার কাছে তখন প্রথম জিনিস মনে হতো, বামপন্থীরা একজোট হয়ে তৃতীয় ফ্রন্ট করে না কেন? কোনো বুর্জোয়া দলের সঙ্গে কি কেন তৃতীয় ফ্রন্ট করে? আমার মাথায় ঢোকে না।
আমার প্রথম কথা হচ্ছে অসংগঠিত শ্রমিকদের আপনারা 43%, একবার 47% পেয়েছিলেন, পরে 43% পেয়েছেন। তার মানে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা তারা আপনাকে ভোট দিচ্ছে না, যাদের জন্য আপনি পতাকা তুলে দাঁড়িয়ে আছেন। কি করে দেবে বলুন? আপনি ইটভাটায় শ্রমিক আন্দোলন করছেন, ইটভাটার মালিক আপনাকে টাকা দিচ্ছে, আপনি শ্রমিক আন্দোলন তুলে নিয়ে চলে যাচ্ছেন অন্য জায়গায়। কি করে হবে? এই পোর্শনটা হয়তো 10%, হয়তো, কারণ আমিও চোখের সামনে দেখেছি এই মানুষগুলো কিভাবে থাকে, কিভাবে খায়, কিভাবে চলে, যা দেখলে বহু মানুষের মনে হবে এটা কি রে ভাই, এরা কি, এর মন্ত্রী? আপনি ভাবুন না, 7,000 টাকা মাইনে পেত। হ্যাঁ, 7,000 টাকা মাইনে পেত। ওই আমাদের বীরভূমে একজন নেতা আছেন, তাকে কেষ্টমোড়লের যে গাড়ি চালায় সে কেরা বলতে গিয়েছিল, আমাদের ইউনিট ওখানে দেখাশোনা করে সেরকম একজনকে, ছেলেটা ঘুরে দাঁড়িয়ে একটা কথা বলেছিল, আমার ঠাকুরদা জানতো যে ওর বাবার 7 বিঘে জমি আছে, আমার বাবা জানতো ওর 7 বিঘে জমি আছে, আমিও জানি ওর 7 বিঘে জমি আছে, 8 বিঘে হয়নি কোনোদিন, 1 ছটাক বাড়েনি। হ্যাঁ, বেশি কথা বলবি না ওর সম্পর্কে। 3 বার সাংসদ হয়েছে, হ্যাঁ, 1 ছটাক জমি বাড়েনি, ও ঠাকুরদার জমি ওটা। এই যেমন সৃজনের সম্পর্কে অর্ধেক লোক নানা কথা বলে, শতরূপের সম্পর্কে কথা বলে, অদ্ভুত। আমার বাবা রোজগার করেছেন, তাতে আমার কি ভূমিকা আছে? আমি কি করছি দেখুন না। আপনি একবার গিয়ে জেনে আসুন যে হোল টাইমের মাইনে কত। আজকে 1.5 লাখ লোক তারা হোল টাইমার হতে চাইছে, সিপিআইএম দিতে পারছে না। এই সুযোগটা যদি বামেরা না নিতে পারে, তবে আমি এখনো মনে করি নতুন নতুন ছেলে মেয়ে আসছে, কিন্তু ক্ষেত মজুরের নেতা আসতে হবে, পরিযায়ী শ্রমিকের নেতা আসতে হবে। এখন যে নেতৃত্ব আছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন, আপ্রাণ। পশ্চিমবঙ্গের ভালো যা কিছু হয়েছে তা হয়েছে ওই 34 বছরে। আপনি তার আগের অংশটা তাকিয়ে দেখুন, তুলনা করুন 10%। আর এরা পেরেছে, এরা যা বলেছিল তার তুলনায় এরা পেরেছে, আমি মনে করি 40 থেকে 45% এরা পেরেছে, করতে দিয়েছে। যেটুকু হাতের মধ্যে ছিল, ধান, পাট, শাক, সবজি, আফটার বাম লম্বা করে তাকিয়ে দেখুন, গুগল খুলে, সবেতেই ফার্স্ট ভারতবর্ষের বুকে। আর আফটার বাম ছেড়ে দিন, কথা বলবেন না, আমার না দেরি হয়ে গেছে। যাই হোক, অনেক প্রশ্ন বাকি রইল। আর আপনাকে আফটার বাম একটাই ভালো কাজ হয়েছে, একটা ভালো কাজ হয়েছে। কলকাতার রাস্তায় পরিষ্কার হতে দেখার মতন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা সকালবেলা পরিষ্কার করে। এটা সত্যি ভালো কাজ হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু যেটা সাংঘাতিক ক্ষতি হচ্ছে সেটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। ঠিক যেমন সাহেবরা আমাদের সারে সর্বনাশ করে দিয়ে চলে গেছেন, ওই কি বলে, চাইনিজ পাইন গাছ লাগিয়ে পাহাড়ের সারে সর্বনাশ করে দিয়ে চলে গেছেন নিজেরা আনন্দ করে। আজকে চাইনিজ পাহাড়ের জন্য পুরো মাটি ঝুরঝুরে হয়ে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। এক্ষুনি ওই চাইনিজ পাইন গাছগুলোকে কেটে সেখানে অর্জুন, শাল, যা 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 লাগালে হয়, কারণ পাইন গাছের নিচে কোনো গুল্ম হতে পারে না। আমার চায়না গিয়ে সবচাইতে অসাধারণ লেগেছিল, কেউ নেই একটা এলাকায়, সেখানেই ধরুন আরবানা স্টাইলে
দুটো পাশাপাশি কমপ্লেক্স, কেউ নেই। কিন্তু আমি জিজ্ঞেস করলাম এটা কি হলো, কি হচ্ছে? ওই গ্যাসের লাইন চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, ফ্লাইওভার তৈরি হয়েছে। বললো অমুক জায়গা থেকে লোকজনকে এখানে সরানো হবে, কারণ ওই জায়গাটা ডেভেলপ করা হবে, তার আগে এটা বানিয়ে ফেলা হলো, এবং তাদের বলা হবে এবার এখানে আসো, এবং তোমার এখান থেকে অফিস যেতে যে পয়সাটা লাগে সেই পয়সাটা আমি সাবসিডাইজ করব, আর তোমার যদি মনে হয় ওখানে থাকলে তুমি শুধু পয়সা নিয়ে নেবে, অন্যখানে কোথাও চলে যাবে, তাও চলে যেতে পারো। এর নাম হচ্ছে সভ্যতা, এর নাম হচ্ছে উন্নয়ন। আমি আগে বেহালা ডেভেলপ করতে গেলে আমাকে জোকায় এই ধরনের ব্যবস্থা তৈরি করে ফেলতে হবে আগে, তারপর আমি বেহালা ডিমলিশ করব। কিন্তু মজার কথা, আমি ওপর থেকে যতগুলো এরকম দেখেছি সিটি, ওগুলো এক একটা সিটি বলতে পারা যায়, গা দিয়ে চাষ হচ্ছে, একদম গা দিয়ে চাষ হচ্ছে, অনেক বেশি প্ল্যান্ড। আপনি কি চান? মানুষের ভালো চান আদৌ, না চান না? সেটা যে কোনো, আমি আবার বললাম বাজেটটা দেখলেই বোঝা যায়। তা না হলে নীতি আয়োগ আপনি ভাবুন না কবে কোথায় কি হয়েছে। আর একটা ওয়াশিং মেশিন বার করেছে ইডি এবং সিবিআই, দুটো ওয়াশিং মেশিনে কাজ হয়ে যায়। কেউ 14,000 কোটি টাকা চুরি করেছে, কেউ 7,000 কোটি টাকা চুরি করেছে। মোদ্দা কথা হচ্ছে সরকার কি চাইবে তার উপর তার মানুষের জীবন। ওই যে জ্যোতি বোসের অনেকদিন আগের একটা কথা ছিল না, সরকার না চাইলে দাঙ্গা হয় না, তেমনি সরকার না চাইলে ক্ষুধা থাকে না। এই তো কেরালা তো প্রমাণ করে দিল যে সবচেয়ে যারা দরিদ্র সেই দারিদ্র তারা দূর করে দিয়েছে। আর এই বিজেপি যে ওদের প্রেসিডেন্ট, সে বললো না সকলের সামনে প্রেস কনফারেন্স করে, এখানে বিজেপি করা সম্ভব নয়, 102% লিটারেসি। সব প্রশ্ন করে, তুই বললেই আমি মানবো না, আমি প্রশ্ন করব, আমি লাইব্রেরিতে যাব, আমি গুগল ঘাঁটবো, না তো এখন এআই যে ব্রাউজারগুলো আছে সেই এআই ব্রাউজারে ঢুকে পড়ছে, বললেই হবে না। কোনো এক বিশিষ্ট মানুষটাকে তিনি প্রথম মহাকাশচারী। তো যে দেশে মনুষ্যতর প্রাণীর পায়ে মানুষ মাথা ঢোকে, সে দেশে আর কি হবে? না চাইতেও শেষ করতে হচ্ছে আপনার সময়ের অভাবে। তবে আমাদের তরফ থেকে আবদার রইল যে পরে কিন্তু আবার আপনার সাথে বসবো, যদি আপনার সময় হয় তো। হ্যাঁ হ্যাঁ, তবে ওইদিকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অধিকাংশ আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এত রকমের গাল পারে। আমি এমনকি আমার তো ফেসবুক, আচ্ছা বাই দ্য ওয়ে, আমার কোনো ফেসবুক নেই, আমি ফেসবুকে নেই। আমার নামে 3টে ফেসবুক তৈরি করা হয়েছে, যার একটাকে ডিলিট করেছে, এখনও আরও 2টো আছে। যাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে দয়া করে সেটাকে রিপোর্ট করবেন, আমি ফেসবুকে নেই। তো যাদের কাছে আছে তারা, যেমন আমি এটাও দেখতে পেলাম, মালটাকে একদিন সম্বর্ধনা দেওয়ার নাম করে নিয়ে আয় না, পালিশ করি, এরকম লেখা দেখেছি। আর তাছাড়া অমুকের ছেলে তমুকের তো লেগেই রয়েছে। যারা সিরিয়াস তাদের কমেন্টগুলো আমরা নেবো, সেই প্রশ্নগুলো নিয়ে পরে একদিন আমরা না হয় আরও একবার বসবো। আজকে ইচ্ছা না থাকলেও কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। তবে আসার জন্য অনেক 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 ধন্যবাদ।